আমার একটা ফোন দিয়ে চেক করে দেন। বুঝছে? সো যারা জয়েন করতেছো তারা হচ্ছে কমেন্ট একটু জানাও যে কারা 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 জয়েন করতেছো, এবং হচ্ছে আমাকে একটু এনশিওর করো যে কারা কারা আসো এবং কোন কোন জায়গা থেকে কে যুক্ত হচ্ছ সেটা জানাও। আজকে হচ্ছে আমরা বোর মডেল নিয়ে মজাদার কাহিনী দেখবো, এবং এখানে হচ্ছে সায়েম, ওয়ালাইকুম আসসালাম। সায়েমটা অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, সো যারা যে যে জায়গা থেকে যুক্ত হচ্ছ তারা একটু কমেন্টে জানাও যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ। আজকে হচ্ছে আমরা টপিকটা দেখছো, আজকে হচ্ছে আমরা বোর মডেল নিয়ে পড়বো। হ্যাঁ সায়েম, ভালো আছি, তুমি কেমন আছো? সবাই হচ্ছে যার যার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। আমরা শুরু করবো ক্লাস, আমরা কয়েক মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সো যারা যারা আছো তারা একটু শেয়ার করো। তোমরা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে বলো, মেনশন করো। আজকে খুব মজাদার ক্লাস দেখবো আমরা, সেটা হচ্ছে বোর মডেল দেখবো এবং সাথে হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স করবো আমরা। আচ্ছা, এমডি আলভিন, ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকায় আছি। আচ্ছা গুড। সাহেব তাহলে একদিন আমার সাথে দেখা করো। এমডি আলভিন ফ্রম চিটাগং। আলভিন বলো তো চিটাগং এ স্পেশাল কি আছে? যদি আসি তাহলে স্পেশালি কি আছে তোমাদের চিটাগং এ? তো সবাই জয়েন করো। আচ্ছা, মেরাজ ইসলাম রাজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেরাজ ইসলাম রাজ কেমন আছেন? ভালো আছি। মেরাজ তুমি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানো তো আমাকে। মেরাজ তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। মোর্শেদুল আবেদিন, মোর্শেদ, রংপুর। আচ্ছা, মোর্শেদ যুক্ত আছে রংপুর থেকে। আচ্ছা, মেরাজ বলছে সে হচ্ছে যুক্ত আছে হচ্ছে ময়মনসিংহ থেকে। গুড। সো আমরা হচ্ছে তোমরা একে একে জয়েন হচ্ছে এবং আমরা হচ্ছে পুরো বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে ফেলতেছি। আচ্ছা, আর যারা যুক্ত আছো তারা হচ্ছে একটু কমেন্টে জানাও যে কারা কারা যুক্ত আছো। আচ্ছা, চিটাগাং বেড়াইতে আসেন, এখানে সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা, তাহলে চিটাগাং স্পেশালিটি হচ্ছে এখানে সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা আলভিন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি যে বোর মডেলে আমরা কি কি জিনিসগুলো পড়বো, সেগুলোর ডেফিনেশন কি এবং হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন, সবগুলো হচ্ছে আমরা দেখব। ঠিক আছে তাহলে। আচ্ছা দেখো, তাহলে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা রাদারফোর্ড মডেল পড়ছিলাম। রাদারফোর্ডে আমরা বলছিলাম রাদারফোর্ড মনে রাখার জন্য তার সিদ্ধান্ত পরীক্ষার নীতি হচ্ছে 3, তার সিদ্ধান্ত হচ্ছে 3, তার সীমাবদ্ধতা কয়টা? 3টা। আবারও যখন আমরা আজকে বোর মডেল পড়বো, বোর মডেলের আমরা যখন প্রস্তাবনাগুলো দেখবো সেটা আবারও আগের মতো কোন রুলসে চলে আসলো? 3। তার মানে তুমি রাদারফোর্ড পড়ো, রাদারফোর্ডে যদি বলে যে তার পরীক্ষা কয়টা, পরীক্ষা থেকে উনি কি কি পরীক্ষার ফলাফল কি ছিল, তুমি বলবো যে 3টা। তুমি যদি বলে তার সিদ্ধান্ত কয়টা ছিল বা মডেলের সিদ্ধান্ত উনি কি কি দিয়েছেন, তুমি বলবো যে 3টা। যদি বলে তার সীমাবদ্ধতা কয়টা জায়গায় ছিল, তুমি বলবো যে 3টা। যদি বোরের কথা বলা হয়, বোর সম্পর্কিত তুমি কি জানো? বোর সম্পর্কিত তুমি জানো হচ্ছে তার মডেলের সিদ্ধান্ত বা প্রস্তাবনা ছিল কয়টা? 3টা।
ফার্স্ট প্রস্তাবনা কি ছিল? শক্তি স্তর সম্পর্কিত। প্রথম যে প্রস্তাবনাটা ছিল সেটা হচ্ছে কি শক্তি স্তর সম্পর্কিত ছিল। আচ্ছা, শেরপুর আলো আধারের কাব্য, নামটা তুমি সুন্দর। আলো আধারের কাব্য বলছে হচ্ছে সে হচ্ছে শেরপুর থেকে যুক্ত আছে। তাহলে দেখো আমরা এখানে কি পড়তেছি? আমরা এখানে পড়তেছি হচ্ছে বোরের মডেল। আচ্ছা আলবিন খেয়াল করো একটু, আর তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে থাকো আলো আধারের কাব্য, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। মেরাজ ময়মনসিংহ থেকে আছে, মেরাজ তুমি ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আবেদিন রংপুর থেকে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, সো আমরা প্রথমত আমরা পড়ছি হচ্ছে কি প্রস্তাবনা। যদি দেখি তাহলে বোর সর্বপ্রথম প্রস্তাবনা করলেন কি শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তর সম্পর্কিত ওনার প্রস্তাবনাটা কি ছিল? শক্তি স্তর সম্পর্কিত ওনার প্রস্তাবনাটা ছিল যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে বিরাজ করে। অর্থাৎ ইলেকট্রনগুলো কি থাকে? একটা নির্দিষ্ট কক্ষপথে বিরাজ করে। মানে কি? মানে হচ্ছে ধরো যাক একটা ইলেকট্রন এই কক্ষপথে আছে, আরেকটা ইলেকট্রন এই কক্ষপথে অবস্থান করতেছে, আরেকটা ইলেকট্রন এই কক্ষপথে অবস্থান করতেছে। দ্যাট মিন্স হচ্ছে যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে, কক্ষপথে বাইরে থাকে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত কে বুঝো না আমাকে বলো তো। তাহলে এখানে যদি আমরা বলি যে ইলেকট্রন হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, অর্থাৎ সর্বপ্রথম বোর কি বললেন? বোর এই সর্বপ্রথম এই মডেলটা দেন যেটা হচ্ছে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করবে। এইটাকে প্রকাশ করার জন্য কোনো গাণিতিক প্রকাশ নাই। ফার্স্ট আমরা কি করলাম? প্রস্তাবনাটা আমরা দেখলাম। সেকেন্ড আমরা কি দেখবো? সেকেন্ড হচ্ছে তার কণিক ভরবেগ। প্রথম প্রস্তাবনাতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। প্রথম প্রস্তাবনাতে জাস্ট সিম্পলি এটা বলা আছে যে ইলেকট্রন গুলো জাস্ট নির্দিষ্ট কিছু শক্তিপথে অবস্থান করবে। এখন তুমি যদি তাকে বলো n = 1, মানে প্রথম শক্তি স্তরকে যদি বলো n = 1, দ্বিতীয় শক্তি স্তরকে তুমি যদি বলো n = 2, তৃতীয় শক্তি স্তরকে বললা তুমি হচ্ছে n = 3। তাহলে এখানে বোর যেটা বলছে প্রথম শক্তি স্তরকে উনি প্রকাশ করছে কে দ্বারা? দ্বিতীয়টাকে প্রকাশ করছে এল দ্বারা। তাহলে আমাকে বলো তো যে তৃতীয়টাকে উনি কি দ্বারা প্রকাশ করবে? তৃতীয়টাকে উনি কি দ্বারা প্রকাশ করবে বলো তো আমাকে। দেখি কে আনসার দিতে পারে। যেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরকে বোর কি দ্বারা প্রকাশ করছে? ইংরেজি কোন লেটার দ্বারা প্রকাশ করছে? এম। ভেরি গুড রাজ, দারুন। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করলেন। অর্থাৎ এরকম ভাবে যদি তোমাকে বলা হয় n = 4 কি হবে? n = 4 ইংরেজি কোন লেটার হবে সেটা তুমি জানো। যদি বলা হয় n = 5 সেটাও ইংরেজি কোন লেটার হবে সেটা কিন্তু তুমি জানো। ভেরি গুড। আচ্ছা, এই ক্লাসগুলোর রেগুলার রুটিন আছে কিনা? রেগুলার রুটিন হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া আছে। সানজিদা বর্ষা, দারুন। এম, ভেরি গুড। ফারহা দেওয়া আছে, ক্লাসের রুটিন গ্রুপে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখন যদি তোমাকে বলা হয় যে ধরো কোন একটি ইলেকট্রন, কোয়েশ্চেন তোমাকে বলা থাকলো যে কোন একটি ইলেকট্রন n কক্ষপথে অবস্থান করলে কক্ষপথের n = what? তাহলে কে বলতে পারবা? তাহলে আমাকে বলো তো যে এটার আনসার কি হবে? n = what? আচ্ছা, n = what? n কক্ষপথে অবস্থান করলে n এর মান কত হবে? ভেরি গুড সঞ্জিতা বর্ষা, দারুন। সেটা হচ্ছে n এর মান হচ্ছে কত? 4। দারুন। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে k যদি আমার 1 নম্বর শেল হয়, l যদি আমার 2 নম্বর শেল হয়, m যদি 3 নম্বর শেল হয়, তাহলে অবভিয়াসলি n = কত হবে? 4। দারুন। ওয়ালাইকুম আসসালাম, মেরি জিন্দেগি হেতু। আচ্ছা আচ্ছা সঞ্জিতা, দারুন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মেরাজের কাছ থেকে আনসার পাই নাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখানে
বলি তাহলে হচ্ছে আমরা শক্তিস্থ সম্পর্কিত প্রস্তাবনা আমরা বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি এই শক্তিস্থ সম্পর্ক উনি কি বলছে, উনি ইংরেজি লেটার দ্বারা কিভাবে প্রকাশ করছে সেটা আমরা জেনে গেলাম। আচ্ছা তাহলে দেখো এখন আমরা সেকেন্ড প্রস্তাবনাতে যাব। 4 হবে, নেট স্লো ছিল ভাই। আচ্ছা রাজ বলে ফেলছে আনসার 4 হবে, দারুণ। কণিক ভরবেগ, অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো একটা ইলেকট্রন, ধরা যাক এটা একটা নিউক্লিয়াস, এটার বাইরে হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যদি কোনো একটা কক্ষপথে অবস্থান করে এবং এইখানে সে ঘুরতে থাকে, তাহলে এই ইলেকট্রনটার হচ্ছে একটা কণিক ভরবেগ থাকবে। কেমন সেটা ভাইয়া বুঝি নাই। দেখো জিনিসটা হচ্ছে, ধরা যাক এটা আমি ইলেকট্রনের কথা না বলে আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে কি করলা, যে এখানে সাইকেল চালায় যাচ্ছ, সাইকেল চালায় তুমি কি করতেছো, এদিক বরাবর যাচ্ছ, অর্থাৎ তুমি যদি কোনো একটা বাঁকে ঘুরো তাহলে তোমার নির্দিষ্ট একটা কি থাকবে, কণিক ভরবেগ থাকবে। তাহলে এই কণিক ভরবেগের গাণিতিক প্রকাশটা কি? কণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দ্বারা। কি দ্বারা? এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এলটা বলতে কি বোঝায়? এল বলতে বোঝায় হচ্ছে যে তার মানটা হবে এম ভি আর এবং সেখানে দাঁড়াবে হচ্ছে এন এইচ বাই 2 পাই। যদি বলা হয় কণিক ভরবেগকে তুমি কি দ্বারা প্রকাশ করো, তাহলে তুমি বলবা যে ভাইয়া আমি তো সেটা জেনে গেছি, কণিক ভরবেগকে আমি প্রকাশ করব কি দ্বারা? এল দ্বারা। যদি তোমাকে বলা হয় m ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এখানে তুমি যদি থাকতা তাহলে তোমার ভর নিতাম, তুমি যদি থাকতা কার ভর নিতাম? তোমার ভর নিতাম। এখন তুমি না থেকে যদি ইলেকট্রন থাকতো তাহলে কার ভর নেব ভাইয়া? তাহলে আমি অবভিয়াসলি ইলেকট্রনের ভর নেব। তার মানে এখানে যে m হচ্ছে কার ভর? ইলেকট্রনের ভর। তাহলে এখন আমাকে বলো তো, এই যে এই ভি যদি তুমি হইতা তাহলে কার বেগ নিতাম? ভি যদি ইলেকট্রন হইতো তাহলে কার বেগ হতো সেখানে? আচ্ছা 4, দারুন। এমডি আলভিন, এস কে নিশাদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থ্যাংক ইউ ভাই। রুকন ভাই বললো যে কেমিস্ট্রি ক্লাস করতে চলে আসলাম। আচ্ছা মাহেদি হাসান বলছে কেমিস্ট্রি ক্লাসের রুটিনটা কারো কাছে থাকলে আমাকে দেন প্লিজ। আচ্ছা কেমিস্ট্রি ক্লাসের রুটিন গ্রুপে দেওয়া থাকবে। তাহলে আমাকে বলো তো v ইজ ইকুয়াল টু হোয়াট? কে বলতে পারবে এটা v ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে v দ্বারা কার ভেলোসিটি বোঝানো হচ্ছে? v দ্বারা কার ভেলোসিটি বোঝানো হচ্ছে? দ্রুততর সময় বলো। আমি ভিটা তাহলে খালি রাখলাম, তাহলে তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। তাহলে দেখো এখানে আর দ্বারা কি বোঝায়? আর মানে হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে, যদি তুমি হইতা তাহলে তুমি যেখানে ঘুরতেছো তার যে ব্যাসার্ধ, যে তুমি বৃত্তাকার পথে ঘুরতেছো, তোমার কি থাকবে? একটা ব্যাসার্ধ থাকবে। দ্যাট মিন্স আর হচ্ছে কি এই যে কক্ষপথে ব্যাসার্ধ, এই কক্ষপথে কে ঘুরতেছে? এই কক্ষপথে তুমি ছাড়াও কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে m আমরা জেনে গেলাম, m হচ্ছে ইলেকট্রনের ভর, v তোমার কাছে আনসার, আর হচ্ছে এই কক্ষপথের ব্যাসার্ধ। এখন n বলতে কি বোঝায় ভাইয়া? আমরা প্রথম প্রস্তাবনাতে দেখে আসছি n মানে কক্ষপথ বোঝায়। n মানে কি বোঝায়? n ইজ ইকুয়াল টু কি? কক্ষপথ বোঝায়। ইলেকট্রন, দারুন, ভেরি গুড। রাজ বলছে ইলেকট্রনের ভেলোসিটি, ভেরি গুড। শাহিদা আক্তার লিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা মাহাদি হাসান বলছে ওকে স্যার। আচ্ছা শাহিদা ইলেকট্রন ঘুরে, মেরি জিন্দেগি হে তু। আচ্ছা ইলেকট্রন ঘুরে। আচ্ছা অথৈ শাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইলেকট্রনের বেগ, ভেরি গুড। তার মানে হচ্ছে তোমরা আমাকে খালি রাখতে দিবা না। তাহলে এটা কার বেগ হবে? ইলেকট্রনের বেগ হবে। দারুন, তোমরা তো সবই পারো। কিভাবে পারো বলো তো? এটা রহস্য কি? তাহলে হচ্ছে আমরা এখানে দেখে নিলাম কি কি আছে। তাহলে এখন আসো যদি আমি সূত্রটাকে লিখি, তাহলে সূত্রের এখানে আমরা কি কি পাচ্ছিলাম? আমরা পাচ্ছিলাম হচ্ছে যদি এটা নিউক্লিয়াস হয়, যদি ইলেকট্রন ঘুরতে থাকে, তাহলে আমরা পাইছিলাম হচ্ছে mvr ইজ ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই। তুমি এখানে বলে দিছো এটা হচ্ছে ইলেকট্রনের ভর, তুমি এখানে বলে দিছো এটা হচ্ছে কি ইলেকট্রনের বেগ, তুমি এটা বলে দিছো এটা কক্ষপথের ব্যাসার্ধ, তুমি এটা বলে দিছো n হচ্ছে কক্ষপথ। এখন তাহলে তুমি যদি এত কিছু বলে দাও তাহলে আমাকে বলো তো h মানে কি? ভেরি গুড আলভিন, রেডিয়াস, ইলেকট্রনের ভেলোসিটি, দারুন। এস কে নিশাদ, ইলেকট্রনের বেগ। আচ্ছা তাহলে আমাকে বলো তো h ইজ ইকুয়াল টু হোয়াট? h কি হবে? এই h টা কি বলো তো? কে ধরতে পারবা এটা? h টা কি?
তাহলে আমাকে বলো তো এস এইচটা কি, কে বলতে পারবা? প্লাঙ্ক ধ্রুবক, নিশাত, ভেরি গুড। লিয়া, দারুণ। প্লাঙ্কের ধ্রুবক, ভেরি গুড। এইচ ইজ গুলো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে যদি এত কিছু বলে দাও তাহলে তুমি তাকে চেনো। এইচ যদি তুমি চিনে থাকো, এইচ এর মান বলে ফেলো, দ্রুততর সময় বলে ফেলো। তোমরা যেহেতু তাকে চেনো তার মানে এর আগে পিছে দেখছো, তাই না? তোমরা তাকে এর আগেও দেখছো, তাহলে এর আগে যদি দেখে থাকো তাহলে এইচ এর মানটা কত হবে একক সহ বলবা। যে বলতে পারবা তার জন্য একটা চকলেট। বলো তাকে এইচ এর মানটা কত হবে? প্লাঙ্কের ধ্রুবক। আলভিন, রাজ, দারুণ। আচ্ছা, আলভিন বলছে আপনি যেভাবে পারেন সেভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আলভিন বলছে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, রাজ বলছে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ওকে, তাহলে আমাকে বলো তো এইচ এর মানটা কত হবে? এইচ এর মান কত হবে? এইচ এর মান কত হবে? এইচ এর মান আমরা খালি রেখে দিলাম, এইচ এর মান তোমরা বলবো। আচ্ছা, নিশাত বলে ফেলছে 6.62। আচ্ছা, ভাইয়া শুধু বলে চকলেট দিবে না। আচ্ছা, 6.62 6 × 10⁻34 মিটার স্কয়ার, তারপর হচ্ছে কেজি পিট, মানে হচ্ছে কি এরকম দাঁড়াচ্ছে। নিশাত, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য একটা চকলেট থাকলো। 6.626 × 10⁻34, এটাকে আমরা লিখতে পারি জুল সেকেন্ড। ভেরি গুড, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। অথই তোমার আনসার কই? রাজ তোমার আনসার কই? তোমাদের আনসার পাইলাম না। আলবিন তোমার আনসার কই? পাইলাম না। আচ্ছা, লিয়া আনসার দিয়ে ফেলছে 6.63 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, বই থেকে বলতেছে, যেখান থেকে বলুক, আমিও তো বই থেকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখানে জেনে গেলাম যে এন বলতে কি বোঝায়, বি বলতে কি বোঝায়, আর বলতে কি বোঝায়, এন বলতে কি বোঝায়, এইচ বলতে কি বোঝায়, টু বলতে কি বোঝায়, পাই বলতে তুমি কি বুঝো। পাই মানে তো তুমি জানো, পাই মানে হচ্ছে 3.1416, এটা একটা মান। ওকে, তাহলে দেখো আমরা আবার যদি একটু রিপিট করি, তাহলে প্রথমত আমরা বলছি কি শক্তি স্তর সম্পর্কিত, মানে হচ্ছে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করবে এবং সেটাকে ইংরেজি কোন লেটার দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা বলে নিলাম। সেকেন্ড, আমরা দেখছি যখন ইলেকট্রন ওই কক্ষপথে অবস্থান করে তখন সে ঘুরতে থাকে, অর্থাৎ যদি তুমিও অবস্থান করতা তাহলে তুমি কি করতা? ঘুরতা। কথা কি? তাহলে সেখানে আমরা দেখলাম কৌণিক ভরবেগের মান আমরা পাইছি mvr nh/n কি 2 পাই। তাহলে আমরা দুইটা প্রস্তাবনা শিখে গেলাম, বোরকে আমরা টপকাই দিলাম। দেখো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শক্তির বিকিরণ এবং শোষণ। শক্তির বিকিরণ এবং কি শোষণ। তাহলে বোর কি বলছে বলো তো শক্তির বিকিরণ এবং শোষণ সম্পর্কিত? বোর বলছে যদি কোনো ইলেকট্রন কোনো কক্ষপথে অবস্থান করে, মানে কি বলছে, উনি কি বুঝাতে চাইছেন? উনি বলছে ধরা যাক এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি কক্ষপথ হয়, এখানে যদি ইলেকট্রন থাকে, আমি বাদ দিলাম যে ইলেকট্রন নাই, আমি বললাম হচ্ছে তুমি আসো। তাহলে তুমি বললা যে আমার যদি একটা চকলেট পাই তাহলে কি করব? আমি পরের শক্তি স্তরে যাব। এখন কেউ যদি তোমাকে এসে বলে যে তোমাকে একটা চকলেট দেবো না, তোমাকে হাফ চকলেট দেবো, তুমি বলবে যে আমি যাব না। জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে কি যে যদি আমি এখানে পূর্ণ সংখ্যা ভিত্তিক কোনো মান পাই, অর্থাৎ ধরা যাক তোমার কাছে দেওয়া হলো 10 জুল পরিমাণ শক্তি দেওয়া হলো, তখন তুমি কি করবা? এই ইলেকট্রনের চাহিদা যদি 10 জুল থাকে তাহলে ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে উপরে চলে যাবে। সিম্পল। তাহলে সিমিলারলি যদি তোমার নিচে একটা কক্ষপথ থাকে, যদি এই ইলেকট্রন যদি 10 জুল পরিমাণ শক্তি হারায় তাহলে সে কি করবে? নিচের শক্তি স্তরে চলে যাবে। অর্থাৎ বোর কি বলছে যে শক্তির বিকিরণ কখন হবে? আমাকে তাহলে কোয়েশ্চেন আনসার বলো যে যদি আমি বলি যে শক্তির বিকিরণ, এটা কি ইলেকট্রন শোষণ করলে হবে নাকি ইলেকট্রনের কখন হবে বলো তো? শক্তির বিকিরণটা কখন হবে? যখন শক্তি শোষণ করে নাকি শক্তি ছেড়ে দিই? শক্তির বিকিরণ কখন হবে? আর হচ্ছে শক্তি শোষণ করলে কি হবে? তাহলে শক্তির বিকিরণটা কখন হবে? শক্তির বিকিরণ কখন হবে? শক্তি শোষণ করলে নাকি শক্তি ছেড়ে দিলে? তাহলে আমাকে বলো তো শক্তির বিকিরণ কখন হবে? শক্তি শোষণ করলে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া মোহাম্মদ আল শুভ। আচ্ছা, চকলেটগুলো কি কুরিয়ারে পাঠাবেন নাকি? আচ্ছা, আলবিন আনসার পাইলাম, অথৈ শাহ আনসার দিছে, শিপ্র রয় আনসার দিছে 6.626। ভেরি গুড।
এখানে চিটিং হচ্ছে। আচ্ছা, মেরি জিন্দেগি হেতু বই থেকে বলতেছে। আচ্ছা, বই থেকে বলতে চিটিং হচ্ছে। আচ্ছা, তাসলিমা আনান, যেটা হচ্ছে মিম নোটবুক কুরিয়ার করে। ইলেকট্রন ত্যাগ করলে শক্তি বিকিরণ হবে। ইলেকট্রন ত্যাগ করলে, ছেড়ে দিলে বিকিরণ। লিয়া, দারুণ আনসার। ছেড়ে দিলে, ইলেকট্রন ত্যাগ করলে না, ইলেকট্রনই তুমি ত্যাগ করে দিলা। ইলেকট্রন ত্যাগ করলে তো মডেলই থাকবে না। তুমি তো ইলেকট্রন, এই যে মডেলটা দিছো কার উপর ভিত্তি করে? নিউক্লিয়াস এবং হচ্ছে কি মানে প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন উপর ভিত্তি করে তুমি মডেলটা দিছো। নিউক্লিয়াস আর ইলেকট্রনে যদি না থাকে তাহলে মডেলই কি হবে না, ভিত্তিহীন হয়ে যাবে। তার মানে শক্তি ছেড়ে দিলে। তাহলে বোর এটাই বলছে, বোর বলছে যদি শক্তি ছেড়ে দিয়ে বিকিরণ বা শোষণ ঠিক তখনই হবে নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ জিনিসটা আমরা সেটাই বোঝাতে যাচ্ছি, যেটা হচ্ছে কি প্রস্তাবনাতে ছিল। যদি সাপোজ ধরা যাক এখানে তোমার একটা নিউক্লিয়াস আছে, এটা একটা কক্ষপথ আছে এবং এটা আরেকটা কক্ষপথ আছে। ধরা যাক যে এইখানে যে ইলেকট্রনটা আছে এবং এইখানে কোন একটা ইলেকট্রন অবস্থান করে, এই দুই শক্তি স্তরের পার্থক্য হচ্ছে 10 জুল পরিমাণ। এই দুই শক্তি স্তরের পার্থক্য হচ্ছে কত? 10 জুল পরিমাণ। যদি এই ইলেকট্রনটা, এটাকে আমরা 1 নম্বর ইলেকট্রন দিলাম, এটাকে 2 নম্বর ইলেকট্রন দিলাম, যদি 10 জুল পরিমাণ এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে, তাহলে 1 নম্বর ইলেকট্রন কোথায় যাবে? 2 নম্বরে যাবে। তাহলে এখন কোয়েশ্চেনটা হচ্ছে, যদি 2 নম্বর ইলেকট্রন কি করলো? 10 জুল শক্তি ছেড়ে দিল। তাহলে আমাকে বলো তো, যদি 2 নম্বর ইলেকট্রন শক্তি ছেড়ে দেয় 10 জুল পরিমাণ, তাহলে 2 নম্বর ইলেকট্রনের বর্তমান অবস্থান কোথায় হবে? শক্তি ছেড়ে দিলে শিপ্র রয়, দারুণ দারুণ, তোমাদের দারুণ আনসার, ভেরি গুড। তাহলে আমাকে বলো তো, 2 নম্বর ইলেকট্রন যদি 10 জুল পরিমাণ শক্তি ছেড়ে দেয়, তাহলে 2 নম্বর ইলেকট্রনের অবস্থান কোথায় হবে? দারুণ, লিয়া বলছে 1 নম্বর শক্তি স্তরে, ভেরি গুড। ওকে, সাইমা দারুণ, অথই ফার্স্ট সেলে দারুণ, রাজ দারুণ 1 নম্বরে, নিশাদ দারুণ 1 নম্বরে, শিপ্র রয়, আলবিন দারুণ দারুণ, ভেরি গুড। তাহলে এখন আসো, যদি আমরা এরকম বলি যে ধরো তোমার কাছে দুইটা শক্তি স্তর দেওয়া আছে, এটা তো নিউক্লিয়াস, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। এখন তোমাকে বলা হচ্ছে যে এই 1 নম্বর শক্তি স্তর এবং হচ্ছে 3 নম্বর শক্তি স্তরের ব্যবধান হচ্ছে, মানে শক্তি স্তরের ব্যবধান হচ্ছে কতটুকু? 20 কিলোজুল। সাপোজ আমি ধরে নিলাম এই দুই শক্তি স্তরের পার্থক্য হচ্ছে 20 কিলোজুল। এখন ধরো এই ইলেকট্রনটাকে তুমি 15 কিলোজুল শক্তি দিলা। কতটুকু শক্তি দিলা? 15 কিলোজুল শক্তি দিলা। তাহলে আমাকে বলো তো, যদি 15 কিলোজুল শক্তি দাও, এইখানে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের বর্তমান অবস্থান কই হবে? 2 নম্বরে হবে নাকি 3 নম্বরে হবে, নাকি ইলেকট্রন 1 নম্বরে থাকবে? ভেরি গুড, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মেরি জিন্দেগি তুই বলছো 1 নম্বর, ভেরি গুড, আলবিন শিপ্র রয়। তাহলে আমাকে বলো তো, এই ইলেকট্রনের 1 নম্বর থেকে 3 নম্বরে যাওয়ার জন্য শক্তির ব্যবধান হচ্ছে কত? 20 কিলোজুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি 15 কিলোজুল প্রথম ইলেকট্রনটাকে শক্তি দেই, তাহলে ইলেকট্রনটা কি 3 নম্বরে যাবে নাকি 1 নম্বরে থাকবে? একই থাকবে। ভেরি গুড, রাজ দারুণ, 1 নম্বরে থাকবে। আচ্ছা, নিশাদ বলছে 1 নম্বরে থাকবে, ভেরি গুড। ওকে, গুড। ভেরি গুড। আচ্ছা, অথই সাহা 1 নম্বরে, লিয়া 1 নম্বরে, সাইমা দারুণ 1 নম্বরে, মেরি জিন্দেগি দু 1 নম্বরে, ভেরি গুড। আচ্ছা, গুড, ও গুড গুড, দারুণ দারুণ দারুণ, তোমরা সবাই পারো। হ্যাঁ, তার মানে হচ্ছে 1 নম্বরকে যতক্ষণ পর্যন্ত তুমি 20 কিলোজুল শক্তি না দিবা, ততক্ষণ পর্যন্ত সে 3 নম্বরে উঠবে না। তাহলে এখানে আমরা 3টা জিনিস দেখে নিলাম। এক হচ্ছে, তাহলে আমি 3টা জিনিসকে একটু রিভিউ করি, দেখি তারা কি বলে। বোর বলছে যে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে, অর্থাৎ ইলেকট্রন র্যান্ডমলি, মানে এইখানে মাঝখানে কোনো জায়গায় থাকবে না, তার জন্য ঘোরার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে। এটা হচ্ছে 1 নম্বর, এটার কোনো গাণিতিক প্রকাশ নাই। কণিক ভরবেগে বলছে যে ইলেকট্রনটা যখন এখানে থাকবে, তখন তার নির্দিষ্ট কণিক ভরবেগ mvr = nh/2π থাকবে, সেটা আমরা জেনে গেলাম।
3 নম্বর বলছে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে যেরকম উপরে উঠতে পারে ঠিক সেম পরিমাণ শক্তি বিকিরণ করে সে নিজের শক্তি স্তরে আসতে পারে, তবে সেটা নির্দিষ্ট হতে হবে। কারোর যদি দরকার হয় 20, তাকে তুমি 25 দিলেও সে নিবে না। কারোর যদি দরকার হয় 20, তাকে 15 দেও, সে নিবে না। তাকে যদি তুমি 21ও দাও, সে নিবে না। তাকে যদি 20.5ও দাও, সে নিবে না। সে বলবে আমার শক্তি স্তরের পার্থক্য হচ্ছে 20, আমাকে শুধুমাত্র 20 দিলেই আমি শক্তি স্তর চেঞ্জ করব, আদারওয়াইজ চেঞ্জ করব না। দ্যাট মিনস হচ্ছে যে এখান থেকে আমরা একটা সমীকরণ পেতে পারি। এই যে তুমি বলতে পারো যে ভাইয়া আমি যে এই ইলেকট্রনটাকে শক্তি দিচ্ছি, তাহলে আমাকে বলো তো এই শক্তির উৎস কোথায়? এই শক্তিটার উৎস কোথায় বলতো? যে শক্তিটা আসে কিভাবে? যে আমি এই ইলেকট্রনটাকে শক্তি দিচ্ছি, সে নিচের স্তর থেকে উপরে শক্তি স্তরে যাচ্ছে, এই শক্তির উৎসটা কোথায়? কে বলতে পারবা? এই যে শক্তি সে পাচ্ছে, তাহলে এই শক্তির উৎস কোথায়? আচ্ছা, লিয়া বলছে এইচএসসি 23, অথই বলছে এইচএসসি 23। আচ্ছা, লিয়া বলছে 22 ব্যাচ, ভেরি গুড। তাহলে শক্তির উৎস কোথায়? শক্তিটা কিভাবে আসে? থ্যাংক ইউ। আচ্ছা, শক্তির উৎস কোথায় বলো তো? শক্তিটা কিভাবে আসে? এই শক্তির উৎস কোথায় এবং কিভাবে আসে? এই যে ইলেকট্রনটা শক্তি পাচ্ছে, কিভাবে আসে? শক্তির উৎস কোথায়? শক্তির উৎস হচ্ছে শক্তি যখন আসে এখানে, সে কোন আকারে আসে? তরঙ্গ আকারে আসে। আর তরঙ্গের কি থাকে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তরঙ্গ দৈর্ঘ্য যদি থাকে তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে আমরা যদি বলি যে এই যে শক্তির কথা আমি বললাম, এই শক্তিটা ডিপেন্ড করবে হচ্ছে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে। মানে হচ্ছে কি ভাইয়া, যদি আমি এনার্জির মান বাড়াই, ধরো তোমাকে এনার্জি দেওয়া আছে 10 জুল, তোমাকে দেওয়া আছে 20 জুল, তাহলে আমাকে বলো তো 10 জুলে ফ্রিকোয়েন্সি বেশি হবে নাকি 20 জুলে ফ্রিকোয়েন্সি বেশি হবে? ল্যামডা আকারে, ভেরি গুড। রাজ আগে আনসার দিয়েছে সূর্য থেকে। না, সূর্য থেকে সব আলোর সোর্স কি সূর্য নাকি? হাই কি বলে? তোমার হচ্ছে সূর্যের মধ্যে পাঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সূর্য থেকে কেন আসবে? আচ্ছা, এটা কি ফুল সেকেন্ড চ্যাপ্টারে পড়াবে? হ্যাঁ, মার্চে আমি ফুল সেকেন্ড চ্যাপ্টারে পড়াবো। 20 জুল, ভেরি গুড। শিপ্র রয়, দারুণ, 20 জুল। আলভিন বলছে সান থেকে না, সূর্য থেকে কেন আসবে? অথই সাহা হচ্ছে 20 জুল, এস কে নিশাত হচ্ছে বলছে 20 জুল, ভেরি গুড। কারণ শক্তির সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ যদি শক্তি বেশি হয় ফ্রিকোয়েন্সি বেশি হবে, শক্তি কম হলে ফ্রিকোয়েন্সি কম হবে। দ্যাট মিনস হচ্ছে 10 জুলে শক্তির মান কম, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সির মান কম। 20 জুলে শক্তির মান বেশি, তার মানে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটা বেশি। দারুণ, যারা আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো আনসার দিয়েছো। খালি কেউ সূর্যের দিকে চলে গেছে, সূর্য হবে না, সূর্য থেকে কেন আসবে? তাহলে এখানে আমরা জেনে গেলাম যে এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। রাজ, আমি সূর্যে পাঠিয়ে দেবো, বুঝছো রাজ? তোমার আমি সূর্যে পাঠিয়ে দেবো। তাহলে হচ্ছে ই ইজ ইকুয়াল টু কি? এটাকে দাঁড়ায় হচ্ছে, যদি সমানুপাতিক চিহ্ন ওঠায় তাহলে হচ্ছে কি দাঁড়াবে? এইচ এফ দাঁড়াবে। আর এইচ কি তোমরা চিনো, জানো, তোমাদের প্রতিবেশী, সেটা হচ্ছে কি প্লাঙ্ক। প্লাঙ্কের বাড়ি তোমাদের বাসা থেকে কতটুকু দূরে বলো তো? প্লাঙ্কের বাড়ি তোমাদের বাড়ি থেকে কতটুকু দূরে? তোমরা যেভাবে চেনো মনে হচ্ছে প্লাঙ্কের বাড়ি তোমাদের বাড়ির কাছাকাছি, বলো তো কতটুকু দূরে আছে? আচ্ছা, আলবিন সূর্য বলছে, নিশাদ ভিজুয়াল, ভেরি গুড। তাহলে 3টা প্রস্তাবনা আমাদের শেষ। আমাদের প্রথম প্রস্তাবনা ছিল শক্তিস্তর সম্পর্কিত, দ্বিতীয় প্রস্তাবনা ছিল কণিক ভরবেগ সম্পর্কিত, তৃতীয় প্রস্তাবনা ছিল শক্তির বিকিরণ সম্পর্কিত। শক্তিস্তর সম্পর্কিত আমরা বলছি যে ইলেকট্রনকে নির্দিষ্ট শক্তি পদে অবস্থান করে, কণিক ভরবেগ mvr = nh/2π। 3 নম্বরে আমরা বলছি E = কি? hf। শেষ, 3টা প্রস্তাবনা আমাদের শেষ। এখন আসো
আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করব। আমরা হচ্ছে যে এখন যে কাজ ফ্রিতে সূর্য ভ্রমণ করতে পারবেন। আচ্ছা, ফ্রিতে সূর্য ভ্রমণ করতে পারবেন। দেখো, ধরা যাক এটা একটা কক্ষপথ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ইলেকট্রন। এটা কি? এটা হচ্ছে একটা ইলেকট্রন। বড় করে আঁকলাম, এটা হচ্ছে কি একটা ইলেকট্রন। তাহলে দেখো, এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রনকে তার নিজের দিকে টানে। এই যে যে বলে টানতেছে, এই বলের নাম কি বলো তো? আমরা গত ক্লাসে কিন্তু বলছি যে ইলেকট্রনকে নিউক্লিয়াস যে বলে টানতেছে, এই বলের নাম কি? ইলেকট্রনকে নিউক্লিয়াস যে বলে টানতেছে, এই বলের নাম কি? এই বলের নাম কি দেব? তাহলে আমি দুইটা নাম প্রস্তাবনা করি, দেখো তোমাদের কোনটা ভালো লাগে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী, মানে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার বল। তাহলে কোনটা হতে পারে? কেন্দ্রমুখী বল হবে নাকি কেন্দ্র বিমুখী বল হবে? হ্যাঁ, সাইমন দ্রাব্যতা গুণফল করাবো ভাইয়া, সবগুলোই করাবো, সেকেন্ড চ্যাপ্টার সবগুলোই করাবো। আচ্ছা, এক নম্বর হবে কেন্দ্রমুখী বল। ভেরি গুড রাজ, দারুণ। এক নম্বর হবে, দারুণ অথই, দারুণ। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ইলেকট্রনকে নিউক্লিয়াস যদি টানে, তাহলে কেন্দ্রমুখী বল। তাহলে এখন কথা হচ্ছে বলকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। তাহলে কে টানতেছে? কেন্দ্রমুখী বল মানে হচ্ছে কেন্দ্র, মানে হচ্ছে কি সেন্টার, তার মানে এই যে সেন্টারকে সি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এফ সি। তাহলে এই বলের মান কত হবে? এই বলের মান হবে ভাইয়া এম ভি স্কোয়ার বাই আর। এতটুকু জেনে রাখো যে এই কেন্দ্রমুখী বলের মান হচ্ছে এফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। সি কেন দিলাম? কারণ কেন্দ্রমুখী বল। তাহলে এটাকে এফ সি ইজ ইকুয়াল টু কি? এম ভি স্কয়ার বাই আর। এম তুমি চিনো ইলেকট্রনের ভর, ভি তুমি চিনো ইলেকট্রনের বেগ, আর তুমি চিনো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, কয়দিনে শেষ করবেন? আচ্ছা, মার্জিয়া তালুকদার, তুমি বলছো হচ্ছে ভাইয়া কয়দিনে শেষ করবেন? শেষ হয়ে যাবে, আমাদের ক্লাস চলতেছে, রেগুলার ক্লাসে থাকো, নিজে বুঝে যাবা। শিপ্রা রয় কেন্দ্রমুখী, দারুণ। লিয়া দারুণ, নিশাদ দারুণ, কেন্দ্রমুখী, ভেরি গুড। কেন্দ্রমুখী বল, ভেরি গুড ভেরি গুড, সবাই খুব ভালো ভালো আনসার দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে বলি কেন্দ্রমুখী বলের মান কত? এফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। এখন কথা হচ্ছে ভাইয়া, এই প্রোটন একটা চার্জ, বিন্দু চার্জ তো বুঝো, খুবই ক্ষুদ্র চার্জ। তাহলে যদি এই ইলেকট্রনকে একটা বিন্দু চার্জ, তাহলে বিন্দু চার্জের মধ্যে যদি আমি বল নির্ণয় করতে চাই কুলম্বের সূত্র অনুসারে, তাহলে আমাকে বলো তো কুলম্বের সূত্র অনুসারে আমরা এইখানে বল কত পাবো? কে বলতে পারবা? কুলম্বের সূত্র অনুসারে আমরা বল কত পাবো? কুলম্ব বলে যদি তোমার দুইটা বিন্দু চার্জ থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে সে বলছে এই বিন্দু চার্জের মধ্যবর্তী বলের মান হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। অর্থাৎ কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে এটা। এখন কোশ্চেনটা হচ্ছে যে প্রোটনের চার্জের মান কত, এবং আমাকে বলো ইলেকট্রনের চার্জের মান কত। দুইটার মান সাইন না, প্রোটন হচ্ছে পজিটিভ সেটা আমরা জানি, ইলেকট্রন নেগেটিভ সেটা আমরা জানি, আমি মান চাচ্ছি। দেখো তো দুইটা মানের, এই দুইটা চার্জের মান সেম কিনা। আমি আগে আনসার দিতে তার হচ্ছে আপনি পরে নেন। আচ্ছা, এখানে পরে হয়ে যায়, অথই এক্সট্রিমলি সরি। আচ্ছা, আগে গেলে বাগে আর একটু লিখছে আগে গেলে বাগে, কি ফাজিল। আচ্ছা, তাহলে আমাকে বলো যে প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান দুইটা সেম কিনা। প্রোটনের চার্জের মান এবং ইলেকট্রনের চার্জের মান সেম কিনা।
প্রোটনের চার্জের মান এবং ইলেকট্রনের চার্জের মান সেম কিনা। প্রোটনের চার্জের মান কত, প্লাস 1.67 ইন্টু 1.6 বলতে পারি, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। ইলেকট্রনের চার্জের মান হচ্ছে তাহলে প্রোটনের চার্জের মান কত, 1.6 ইন্টু 10 ইনভার্স 19, ইলেকট্রনের কত এটা। তাহলে দেখো এখানে দুইটারই চার্জের মান কি সেম। ভেরি গুড লিয়া, দারুন, সেম সেম মনে হয়, আবার মনে হয় কেন? আচ্ছা লিয়া দারুন আনসার দিছে, 1.6 ইন্টু 10 ইনভার্স 90। তার মানে এই দুইটা চার্জের মান যেহেতু সেম, আমি এই দুইটাকে যদি ই দ্বারা প্রকাশ করি সমস্যা তো নাই, অর্থাৎ দুইটার মানে কি সেম। তার মানে Q1 ইজ ইকুয়াল টু যদি Q2 হয় এবং তাদেরকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, তাহলে সূত্রটা দাঁড়াবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইনটু E1, মানে হচ্ছে Q1 Q2 যেহেতু সেম, তার মানে ই ইনটু ই, তার মানে হচ্ছে ই স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। এতটুকু পর্যন্ত কে বুঝো না আমাকে একটু বলো তো। এতটুকু পর্যন্ত যারা যারা বুঝো না আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা রাজ বলছে জোর করে আগে আমি আগে আনসার দিতে আমার নাম আগে নিচ্ছে ভাই, এটা তো কমেন্ট দেখি বোঝা যায় আমারটা আগে যায়। হেই ঝগড়া করো না। আচ্ছা তাহলে দেখো f ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ই স্কয়ার বাই আর স্কয়ার, ই স্কয়ার বাই হচ্ছে কি আর স্কয়ার। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝো নাই? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাহলে এখানে আমরা কেন মানটা করছি, তো কথাটা হচ্ছে যে এই যে ইলেকট্রন ঘুরতেছে, এই যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের উৎসটা হচ্ছে তাদের চার্জের মানের কারণে এই কেন্দ্রমুখী বলের উদ্ভব হচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল যা, এখানে চার্জের জন্য বল তা পাইলা, দ্যাট মিন্স হচ্ছে Fc ইজ ইকুয়াল টু, আমি Fe যদি বলি তাহলে দুইটাই কি হবে, সেম টু সেম হবে। তাহলে আমি লিখতে পারি কি, যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি ভাইয়া এখানে যদি নিউক্লিয়াস থাকে, এখানে যদি ইলেকট্রন থাকে, এদের কেন্দ্রমুখী বল হচ্ছে কত, Fc, এবং তাদের চার্জের কারণে মানে Q1 এবং Q2 চার্জের কারণে যে বলের তৈরি হচ্ছে সেটা কত, Fe। তার মানে এই দুইটা মান কি ভাইয়া সেম। তার মানে আমি বলতে পারি mv স্কয়ার বাই হচ্ছে যদি r হয় তাহলে এটার মান কত হবে, 1/4 পাই এপসিলন নট ইনটু ই স্কয়ার বাই হচ্ছে আর স্কয়ার। আচ্ছা রাজ বলছে ক্লিয়ার। অথবা দেখো দেখো খেয়াল করো, তাহলে হচ্ছে কি Fc ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, Fe। তার মানে হচ্ছে আর যদি কমন থাকে তাহলে এক পাশ থেকে আরটাকে বাদ দিয়ে দিই, তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, mv স্কয়ার, mv স্কয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, 1/4 পাই এপসিলন নট ইনটু ই স্কয়ার বাই হচ্ছে কি আর হবে, অর্থাৎ একটা আর কাটা চলে গেল। এতটুকু পর্যন্ত যাদের আসে নাই তারা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এতটুকু পর্যন্ত আসে নাই। খাতা কলম নাও, হিসাব সলভ করো। বিতর্ক বুঝে ক্লাস করো, এই ক্লাস করো, এই দুষ্টামি না। দেখো সবাই আমাকে একটু জানাও যে এখানে mv স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ঠিক আছে কিনা, যার যার ভুল আসছে তাদের তারা আমাকে একটু জানাও। ক্লিয়ার, ভেরি গুড। অথবা রাজ, আলভিন, লিয়া আমাকে একটু জানাও ঠিক আছে কিনা। ভেরি গুড। মেরি জিন্দেগি তু বলছে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা শিপ্রু রয় আমাকে একটু জানাও ঠিক আছে কিনা। আচ্ছা জি ভাইয়া ঠিক আছে, খাতাই করেছি, ভেরি গুড।
তাহলে এখন দেখো যদি আমরা বলি যে ভাইয়া আমরা কিছুক্ষণ আগে করে আসছি যে MVR ইজ ইকুয়াল টু হচ্ছে NH/2 পাই। আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তার মানে শুধু আর এক পাশে রাখবো, বাকি সব ভি ওইদিকে পাঠিয়ে দেব। দ্যাট মিন্স হচ্ছে আমার যেখানে এখানে MV স্কয়ার আছে, ভি এর মানটা আমি এখান থেকে বসাতে পারি। ভি এর মান আমি কি করব, ভি এর মান হচ্ছে আমি এখান থেকে এই যে এই সমীকরণ থেকে ভি এর মান বসায় দেব। যদি বসায়া দেই তাহলে আর এর যে ভ্যালুটা আসবে এই মানটা হচ্ছে তোমরা বসায় করবা। আমি আগেই বলতেছি MVR ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, NH/2 পাই। তার মানে V ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, N ইনটু H/2 পাই ইনটু 1/mR। তাহলে এই যে V এর মানটা এখানে বসাবা, যদি বসাও তাহলে যে কাজটা হবে সব R চলে আসবে, মানে V তো উঠে যাবে, শুধুমাত্র থাকবে কি R। তাহলে সেই R এর মানটা কতটুকু হবে, সেই R এর মানটা হবে N স্কয়ার H স্কয়ার E। তার হচ্ছে আর কি দাঁড়াবে, এপসিলন নট, এটা দাঁড়াবে আর দাঁড়াবে হচ্ছে তোমার পাই M স্কয়ার, এই মানটুকু দাঁড়াবে। অর্থাৎ তুমি যদি এখানে ভি এর মানটা বসাও তাহলে আলটিমেট সমীকরণ এটা আসবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো যে তোমরা হচ্ছে এটা সলভ করে দেখাবা যে আর এর মানটা এটা আসে কিনা। আচ্ছা 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 ক্লিয়ার, লিয়া বলছে ক্লিয়ার, ভেরি গুড। পেস লেগে গেছে। আচ্ছা পেস লাগার কিছুই নাই। দেখো ইলেকট্রন যখন ঘুরতেছে, হ্যাঁ ইলেকট্রন যখন ঘুরতেছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা আকর্ষণ থাকে, তাই না? এই আকর্ষণটা, এই যে আকর্ষণ বলটা, এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। কি বল? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল হচ্ছে FC, আর কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mv²/r। এই যে কেন্দ্রমুখী বলের উৎস কোথায়, এই যে তুমি টানতেছো, টানার উৎসটা কোথায়? টানার উৎসটা হচ্ছে Q1 এবং Q2 চার্জ, মানে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ। এই চার্জের মান কত? এই চার্জের মান হচ্ছে 1/4πε0। এটাকে আমরা বলছিলাম Q1 ইনটু Q2, এবং Q1 এর চার্জ যদি E হয়, Q2 এর চার্জ যদি E হয়, তাহলে E এর সাথে E গুণ দিলে কি হবে ভাইয়া? সেখানে হচ্ছে আমাদের E স্কয়ার দাঁড়াবে, এই স্কয়ার দাঁড়াবে। তাহলে E স্কয়ার আমরা লিখলাম। এখন এখানে আমরা আর আর কেটে দিলাম, তাহলে থাকলো হচ্ছে mv স্কয়ার 1/4πε0 ইনটু E স্কয়ার বাই r। তাহলে এতটুকু পর্যন্ত যারা যারা বুঝো নাই আমাকে বলো। তাহলে এখানে আমরা পরবর্তীতে কি করছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা ভিটাকে উঠাই দেবো। তাহলে ভি কোন জায়গা থেকে উঠাতে পারবো? এতক্ষণ পর্যন্ত যা দেখছি সেটা হচ্ছে MVR NH/2 পাই। সেখানে ভি এর মানটা আমরা রেখে এখানে বাকি মানগুলো হচ্ছে ডান পাশে সরাইয়ে দিলাম। যদি সরাইয়ে দিই, ওই যে ভি এর মানটা যেটা আসতেছে সেটা হচ্ছে আমি এখানে ভি স্কয়ারের জায়গায় ইনপুট করে দেব। তাহলে আলটিমেট আমার আর এর মান চলে আসবে R এটা N²/H² ডিভাইডেড বাই ME স্কয়ার। অথবা বুঝতে পারছো? ওকে ভেরি গুড। তার মানে আর এর একটা মান পাইলাম। তার মানে দেখো এখানে যদি আমরা যে কাজটা করব, সেখানে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা তো লাস্ট অফ অল কি পেলাম? আর পাইলাম। তাহলে R ইজ ইকুয়াল টু হোয়াট? R ইজ ইকুয়াল টু হোয়াট? R ইজ ইকুয়াল টু হোয়াট? R ইজ ইকুয়াল টু হচ্ছে N স্কয়ার। লিয়া তুমি বুঝতে পারছো কিনা ভাইয়া বলো তো আমাকে, একটু জানাও তো কমেন্টে ভাইয়া, একটু চিৎকার দাও, সবাই একটু একসাথে চিৎকার দাও তো যে ভাইয়া বুঝছি কিনা। আচ্ছা ক্লিয়ার, মেরি জিন্দেগি তু বলছে। তাহলে এখন R ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? N²H²ε0। এখন কোশ্চেনটা হচ্ছে N ইজ ইকুয়াল টু হোয়াট? N ইজ ইকুয়াল টু কি বলো তো? N ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের শক্তির স্তরের সংখ্যা, মানে কত নম্বর শক্তি স্তরে আছে। তাহলে H ইজ ইকুয়াল টু তুমি চেনো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এপসিলন নট তুমি চেনো 8.854, 10^12। তাহলে পাই এর মান জানো, m এর মান জানো, e এর মান জানো। e মানে বলতে কি বোঝায়? e মানে চার্জ বোঝায়, যেটার মান হচ্ছে 1.6 × 10^19। ঠিক আছে, এখানে m এর মানটা তুমি কেজিতে ব্যবহার করবা। তুমি m এর মান জানো 9.11 × 10^28 গ্রাম। এটাকে যদি কেজিতে নিয়ে যাই তাহলে 9.11 × 10^31 কেজি, সেটা তুমি জানো। ঠিক আছে, এখানে সব SI এককে ব্যবহার করবা। ব্যবহার করলে n এর মান তো তুমি জানো না,
এইচ কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, তাহলে এই সবগুলা কনস্ট্যান্ট মান যদি তুমি সলভ করো, সবগুলা মান যদি তুমি সলভ করো, তাহলে কি দাঁড়াবে? আর ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি? এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট পাই এম স্কয়ার। এখানে এতটুকু মান হচ্ছে কি কনস্ট্যান্ট মান, এতটুকু মান যদি তুমি সলভ করো সেখানে মানটা আসবে 5.3 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। কথাটা ক্লিয়ার? ইনটু তাহলে আমরা বলতে পারি কি এন স্কয়ার। এই জায়গাটুকু আমরা মনে রাখবো। তার মানে কক্ষপথের ব্যাসার্ধ যদি তোমাকে বলে তাহলে ডিরেক্টলি তুমি এটা করতে পারবা যে 5.3 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এন স্কয়ার। তার মানে এখন যদি তোমাকে বলা হয় যে এন দ্বিতীয় নম্বর শক্তি স্তরে, অর্থাৎ এটা যদি 1 নম্বর শক্তি স্তর হয়, এটা যদি 2 নম্বর শক্তি স্তর হয়, তাহলে আমাকে বলো তো যে দ্বিতীয় নম্বর শক্তি স্তরের মান কত হবে? একটি ইলেকট্রনের দ্বিতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ কত? একটি ইলেকট্রনের দ্বিতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ কত বলো তো, দ্রুততর সময় বলো। আচ্ছা, ইলেকট্রনের চার্জ ইকুয়াল টু ই। ভেরি গুড লিয়া, অল ক্লিয়ার, ভেরি গুড। রাজ ক্লিয়ার, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। অথয় জি ভাইয়া। আচ্ছা, আমি সাইফ অনেকদিন পরে দেখলাম 2.12 ইন্টু 10 ইনভার্স 10, দারুণ, অসাধারণ লিয়া, দারুণ। তাহলে হচ্ছে কি আমরা দ্বিতীয় শক্তি স্তরে মান পেয়ে গেলাম। তাহলে এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে এই মানটা যদি ভুলে যাও তাহলে কি করবা? এই মানটা যদি ভুলে যাও তাহলে কি করবা? তাহলে যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর হাতে নিতে পারো। এই 5.3 ইন্টু আমাদের তো কত শত মান মনে রাখতে হয়, তাই না? সো এই ক্ষেত্রে 5.3 ইন্টু 10 ইনভার্স 11 এই মানটা আমরা কিভাবে মনে রাখতে পারি, ক্যালকুলেটরে কিভাবে সেভ রাখতে পারি সেটা আমরা দেখব। 5.3 ইন্টু 10 ইনভার্স 11 মানে আর এর মান আমরা পাইছি কত? 5.3 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু কত হবে? এন স্কয়ার। এটা হচ্ছে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করার সূত্র। তাহলে এই যে 5.3 ইন্টু 10 ইনভার্স 11, ক্যালকুলেটর নাই? নূরে জান্নাত নাবিলা এতক্ষণ পরে কেন, কোথায় ছিলা? আচ্ছা নাবিলা, ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর ঘুমাচ্ছে, ক্যালকুলেটর নাও। সবাই চার্জার হাতে ক্যালকুলেটর নাও। আমরা আজকে দারুণ কিছু দেখবো যে কিভাবে ক্যালকুলেটরে কোনো মান সেভ রাখতে হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল দেখো, এটা আমার কাছে হচ্ছে 991 ES 991 ES আছে, ES প্লাস, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই মানটাকে উঠাবো 5.3 ইন্টু 10 ইনভার্স 11, এই মানটাকে আমরা উঠাইলাম। আচ্ছা, নাবিলা বলছে মাত্রই আসলাম, সমস্যা নাই, নাবিলা ক্যালকুলেটর হাতে নাও। তাহলে এই মানটাকে আমরা কি করলাম? উঠালাম। প্রথমত ক্যালকুলেটরে এই মানটা উঠাও, 5.3 ইন্টু 10 ইনভার্স 11 এই মানটাকে উঠাও। উঠানো শেষ হলে বলবা। আচ্ছা আচ্ছা, রাস্তায় বসে ক্লাস করতেছো, আচ্ছা সমস্যা নেই, থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে ক্যালকুলেটর নেওয়ার পরে তুমি হচ্ছে শিফট বাটনে শিফটে প্রেস করবা, দেন হচ্ছে তুমি যাবা হচ্ছে শিফটে প্রেস করবার RCL একটা নিচে আছে একদম 7 মানে সংখ্যা যেটা 7 লেখা আছে, 7 এর একটু উপরে RCL লেখা আছে। শিফটে যাবার পরে হচ্ছে তুমি কি দিবা? RCL এ প্রেস করবা। তাহলে শিফট RCL, দেখবা যে উপরে লেখা উঠতেছে STO, মানে এটা স্টোর করা হয়, STO দা হচ্ছে স্টোর করা হয়। আচ্ছা উঠাইছি, তাহলে STO তো পাইছো। তাহলে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি, এই মানটাকে তুমি উঠাইলা, উঠানোর পরে তুমি শিফটে প্রেস করলা, প্রেস করার পরে তুমি RCL ক্লিক করলা। শিফটে দেওয়ার পরে প্রথমে শিফটে দিবা, দেন হচ্ছে RCL এর উপরে দেবে STO, মানে এই STO এর উপরে উঠবে। ওঠার পরে তোমার মান অলরেডি সেভ হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে তুমি কি দিয়ে সেভ করবা।
কোয়েশ্চেনটা হচ্ছে তুমি কি দিয়ে সেভ করবা। জিনিসটা হচ্ছে যদি তুমি তোমার দেখো উপরের দিকে আরসিএল এর উপরের দিকে ওই যে তোমাদের দেখবা যে এ বি সি এরকম উপরে এ বি সি এগুলো দেওয়া আছে, এ বি সি ডি এগুলো তোমরা জানো যে কিভাবে নিতে হয়। তখন হচ্ছে জাস্ট আমি যদি এতে সেভ করতে চাই তাহলে এতে ক্লিক করলাম, এই যে এতে ক্লিক করলাম, ক্লিক করলে তাহলে এই মানটা এরকম আসবে 5.3 ইন্টু 10^11 তীর চিহ্ন এ, মানে হচ্ছে অলরেডি এ দ্বারা এটা সেভ হয়ে গেছে। এখন যদি তুমি বন্ধ করে দাও এই মানটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে যদি কখনো ভুলে যাও। দেখো তো সবার হয় কিনা, দেখো তো সবার হয় কিনা। আবার যদি এ চাপ দাও তাহলে হচ্ছে এই মানটা আবার পেয়ে যাবা, তার মানে মান ভোলার কোনো চান্সেস নাই। যারা বলবে যে ভাই আমি মান ভুলে গেছি তাদেরকে বলবো যে ভাইয়া তুমি তাহলে ট্রিক্স শিখো নাই, আজকে ক্লাস তারা তুমি মিস করছো। যারা আজকে ক্লাস মিস করবে তারা হচ্ছে ট্রিক্স শিখে নাই। দেখো তো সবার মিলছে কিনা। অথয় রাজের তো ক্যালকুলেটর নাই। নাবিলা দেখো তো মিলছে কিনা। ভেরি গুড। লিয়া দারুন। এখন ক্যালকুলেটর যদি বন্ধ করে দাও, ক্যালকুলেটর যদি নষ্ট হয়ে যায়, যদি এই ক্যালকুলেটর থাকে ঠিক আছে, ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাও তোমার এই মানটা সবসময় সেভ থাকবে, তার মানে তুমি এটা দিয়ে সেভ করতে পারলা। আচ্ছা জটিল ব্যাপার হয়েছে। আচ্ছা জটিল ব্যাপার না, আমরা হচ্ছে ফাঁকিবাজি করি যে আমরা তো বলি যে মান ভুলে গেছি, মান ভোলার কোনো ওয়ে নাই। আচ্ছা কিভাবে করছেন, বাসায় গিয়ে ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে মেরাজ ইসলাম রাজ, থ্যাঙ্কস ভাইয়া। 10 টাকার খাতা কিনে নিয়েছি আর ওইটাতে লিখে নিয়েছি কিভাবে করছেন, বাসায় গিয়ে ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কিভাবে কিভাবে সেভ মান বের করব, দেখো কিভাবে সেভ মান বের করব। নাবিলা বলছে কিভাবে সেভ মান বের করব। দেখো আমি ধরো এই ক্যালকুলেটর অফ করে দিলাম, এখন আমি অন করলাম, অন করার পরে এই যে তোমার এই যেখানে আছে না আলফা দিয়ে তুমি এটা লিখলা a ইজ ইকুয়াল টু, মানে এরপরে সেভ মানটা কেমনে বের করবা। দেখো আলফা দিয়ে ক্লিক করবে, এখন তোমার ধরো যে আমি অনে দিয়ে দিছি, এখন কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই, তার মানে এখন তুমি আলফা দিয়ে ক্লিক করো, ক্লিক করার পরে যেখানে তুমি এ দিয়ে সেভ করেছিলে ওই এটা খুঁজে বের করো। আলফা দিয়ে ক্লিক করলে তোমার এ চলে আসবে, এ চলে আসবে, ইকুয়াল দাও, ইজ ইকুয়াল দিলে তোমার মানটা দেখো 5.3 ইন্টু 10^11 তোমার চলে আসতেছে। নাবিলা বুঝতে পারছো ভাইয়া? যারা এখনো বুঝে নাই নাবিলার কাছ থেকে শিখে নিও, আশা রাখি নাবিলা বুঝে গেছে। আচ্ছা এরপরে যদি কেউ না বুঝো তাহলে লিয়া আছে, লিয়ার কাছ থেকে বুঝে নিবা। তারপরে যদি কেউ না বুঝো তাহলে অথয়ের কাছ থেকে বুঝে নিবা। তারপরে যদি না বুঝো তাহলে কি করবা, রাজের কাছ থেকে দেখে নিবা। এতে কতগুলো মান সেভ করা যাবে ট্রাই করতে পারো, তুমি বিভিন্ন মানগুলো সেভ করতে পারো। এতে এই আপাতত একটাই করা যাবে, তাহলে বি দিয়ে সেভ করতে পারো, যেটা হচ্ছে যে মানগুলো তুমি ভুলে যাও এটা বি সি ডি এফ জি এইচ, বা তুমি সংখ্যা দিয়েও সেভ করতে পারো। শুধু যে এ দিয়ে সেভ করবে তারা, তুমি সংখ্যা দিয়েও সেভ করতে পারো, যেটা তোমার ইচ্ছা। এতগুলো ডিজিট এতগুলো একটা দিয়ে কেন সবগুলো সেভ করবা। হ্যাঁ যে কোনো মান কিভাবে সেভ করা যাবে, হ্যাঁ করা যাবে। হ্যাঁ লিয়া লিয়া বলছে ভাইয়া অনেক ভালো একটা প্রসেস। সো আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে এবং তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা। আজকে কিন্তু আমরা বোর মডেল থেকে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম এবং জটিল কিছু প্রবলেম সলভ করলাম, যেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর হ্যাক্স করলাম। ওকে সো আমাকে একটু জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা নেক্সট ক্লাসে আসার জন্য। যে আজকে যারা ক্লাস মিস করেছে তারা অনেক কিছু মিস করে গেছে। আচ্ছা রাজ বলছে অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাজ। রাজ কিন্তু খাতাও কিনছে, খাতা কিনে হচ্ছে সে রাস্তায় বসে বসে ক্লাস করতেছে। আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা অথয় বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে লিয়া। আচ্ছা থ্যাংক ইউ। মেরি জিন্দিগি কিন্তু বলছে অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। অথয় বলছে আজকে ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শাহাদিয়া আক্তার লিয়া, লিয়া বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা নুরি জান্নাত নাবিলা, নাবিলা বলছে অনেক ভালো লাগছে, যদিও পুরো ক্লাস করতে পারি নাই, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আবারও তোমাদের সাথে কথা হবে, আড্ডা হবে, গল্প হবে এবং আমরা এখানে আবারও বোর মডেলের বাকি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। অফ করে দেন।